আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দ্য এক্সপ্লেইনার চ্যানেলকে দেখছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা। একটি অবাক করা তথ্য দেই। যখন আমরা আমাদের ভারতের সীমান্তে পশ্চিমকে নিয়ে ব্যস্ত হয়েছি, ঠিক সেই সময় বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ানক কাজ হয়ে গেছে। একটি নীরব বিপ্লব হয়ে গেছে। বাংলাদেশের মানচিত্রে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে। আপনারা কি জানেন সেই পরিবর্তনটা কি? নিশ্চয়ই ভাবছেন যে সীমান্তে বুঝি ভারত বা মিয়ানমার আমাদের সীমানা দখল করেছে। বিষয়টা সেইটা না। এই যে পশ্চিম বিষয়ে কিছু আলোচনা না করলে নয়। আমরা আ মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডাক্তার ডাক্তার জাহিদুর রহমান উনি খুবই ইন্টারেস্টিং একটি কথা বলেছেন। সেটা হচ্ছে যে পশ্চিম যে ভারত করছে এইটা বাংলাদেশের মাথা ব্যাথার কোনো কারণ নয়। অলরেডি বাংলাদেশের সীমান্তে এই ক্রাইসিসটা শুরু হয়েছে এবং উনি হয়তো জানেনই না যে জাতিসংঘের যেই নিয়মিত একটা প্রেস ব্রিফিং হয় সেই প্রেস ব্রিফিং এও আজকে আহ, একজন সাংবাদিক বাংলাদেশ সীমান্তে যে পুশিন হচ্ছে মুসলমানদেরকে ভারত সরকার পুশিন করছে করার অপচেষ্টা চালাচ্ছে সেইটা নিয়ে সেখানে প্রশ্ন করা হয়েছে এবং জাতিসংঘ এই ব্যাপারে ক্লোজলি কনসার্নের কথা বলেছেন যে তারা খুব গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সরকার এবং আমাদের যে বিজিবি ভাইরা রয়েছে সেখানে বলিষ্ঠ কণ্ঠে এবং তাদের যেই শক্তিমত্তা দিয়ে সেখানে বিষয়গুলোকে ড্রিল করছে, এটা অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য এবং সাথে সাথে স্থানীয় জনগণ এবং বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন সেখানে মুভমেন্ট করে তখন স্বাভাবিকভাবেই এই জিনিসটা আরো মিডিয়ার সামনে আসে এবং মানুষেরা সাহস পায় বলে মনে করি। আমাদের আলোচনার বিষয় সেটা না যে তারা এই পুশিন করে আমাদের সীমান্ত দখল করে নিল, এইটা না। আমাদের মানচিত্রে একটা আভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে। এইটা কিভাবে পরিবর্তন হয়েছে? আহ বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে বিএনপি যে কয়টা আসনে জয়লাভ করেছে এবং ৭৯টা যে আসনগুলো বিএনপি ব্যতীত অন্যরা আহ যারা পেয়েছে, স্বতন্ত্র জামাত জোট যারা ৭৯টা আসন পেয়েছে, এই ৭৯টা আসনের সাথে একটি উম, দুর্যোগের অর্থাৎ আল্লাহ তাআলা যে দুর্যোগটা দেন এই দুর্যোগের একটা সম্পর্ক স্থাপন হয়েছে। এই দুর্যোগটাও এখন আহ এনসিপি জামাতের দলে চলে আসছে। এই জন্য বিএনপি সরকারের যে দুর্যোগ মন্ত্রী রয়েছে, দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রী, উনি এই ম্যাপটা তৈরি করেছেন যে যেই ৭৯টা আসনে তারা জিততে পারে নাই, এই ৭৯টা আসনে কোনো দুর্যোগ হবে না, কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে না, ঝড় বন্যা জলোচ্ছ্বাস কিচ্ছু হবে না। সুতরাং এই জায়গাগুলোতে ত্রাণের সেই ৮৫ লাখ টাকা অথবা ৯০ টন গম চাল প্রয়োজন নেই। কেননা এখানে ড্রিল হয়েছে যে বিএনপির এমপি যেখানে আছে শুধু সেখানে আল্লাহ তাআলা দুর্যোগ দিবেন, কিন্তু বিএনপির বাইরে যারা নির্বাচিত হয়েছেন তারা যেহেতু হয়তো ক্ষমতাধর কম, তারা সরকারে নেই, এই জন্য আল্লাহ তাআলা ইনসাফ করে সেই জনগণগুলোকে আসলে আহ আপনার দুর্যোগ দেবেন না, এরকম একটা ম্যাপ তারা করেছে এবং সেই ম্যাপিং এর মাধ্যমে এই সারা দেশে এই ৭৯টি বাদ দিয়ে বাকি সবগুলো এমপিদেরকে দুর্যোগের যেই আহ প্রস্তুতির যেই এবং দুর্যোগকে প্রশমন করার জন্য যেই সহযোগিতাগুলো প্রয়োজন আর্থিক এবং অন্যান্য, সেগুলো এমপিদেরকে বন্টন করে দিয়েছেন। কিন্তু আহ এই ৭৯ জনকে সেগুলো দেওয়া হয় না। এটা দুঃখজনক বিষয়। কেন দুঃখজনক বলছি? যে জয় বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে একটি জুলাই বিপ্লব হয়েছে, রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, ১৪০০ শহীদ হয়েছে, ৩০,০০০-এর বেশি ভাইরা আহত হয়েছে। ঠিক সেই বাংলাদেশে সেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে একজন মন্ত্রী কিভাবে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারে? একটি জুলাইয়ের আশীর্বাদ পুষ্ট একটি সরকার কিভাবে এইরকম বৈষম্যের আশ্রয় নিতে পারে? আমাদের আসলে চিন্তার কারণ। কেননা তারা কি এইটা বোঝাতে চেয়েছে যে যে ৭৯টা আসনে তারা নির্বাচিত হয়নি তারা বাংলাদেশের জনগণ না, তারা এই সরকারের অংশ না, তারা কি ট্যাক্স দেয় না? তাদের ফোন কল করলে কি তাদের কি টাকা কেটে নেওয়া হয় না? তাদের ফোন কল থেকে ট্যাক্স নেওয়া হয় না? তারা একটি কাপড় কিনলে সেখান থেকে কি ট্যাক্স নেওয়া হয় না? যদি তারা ট্যাক্স দেয়, যদি তারা দেশের নাগরিক হয়, বৈধ নাগরিক হয়, তাহলে সেই দেশের জনগণের
দুর্যোগ মোকাবেলায় শুধু বিরোধী দলকেই দুর্যোগ হবে না এরকম, বা তাদেরকে দেয়া হবে না, তারা যেহেতু নির্বাচিত করে নাই বিএনপিকে, বিএনপির আসলে 300-তে 300 আসন পাওয়ার কাম্য ছিল, দুর্ভাগ্যবশত এই 79টা আসন তারা মিস করেছেন। তো এই যে জনগণের উপর একটা ক্ষোভ, একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটা দেখানোর জন্যই কি এই বৈষম্যটা তৈরি হলো? আসলে এই বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম, চাইবো সামনে? এই প্রজন্মকে এই বাংলাদেশই চাইবে? আজকে একটি, আমি যেই কথাটি বলছি এই কথাটা আসলে মানচিত্রের পরিবর্তন কথাটাকে ব্যবহার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ভাই। সংসদে আজকে দাঁড়িয়ে তিনি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীকে উল্লেখ করে এই কথাটি বলেছেন। আমরা স্ক্রিনে দেখে নেব, তারপরে আসছে আমরা আলোচনায়। আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে মেয়াদ, সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলো বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দটা দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না। তাহলে সংসদে দাঁড়িয়ে এই সময়ে বলতে হয় যে বৈষম্য কেন? আমরা এমন একটি দেশ চাই না, আমরা যেন মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ, নিরপেক্ষ, বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই। ভোট গণতন্ত্রের একটি অংশ। নিরকম ভোট গণতন্ত্রের একটি অংশ, এখানে কেউ বিজিত হবে, কেউ পরাজিত হবে, কিন্তু দিন শেষে সবাই দেশের নাগরিক। সেই নাগরিকের অধিকারকে যদি খর্ব করার চেষ্টা সরকার করে, অবশ্যই সরকারের জন্য এটা ভালো হবে না। জুলাই পরবর্তী সময়ে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ এবং দেশে আশ্রিত ফ্যাসিস্ট যখন এই দেশে বিশৃঙ্খল করার চেষ্টা করছে, ঠিক সেই সময়ে আমরা এই বৈষম্যের মাধ্যমে বিরোধী দলকে যদি সরকারের সহযোগিতা থেকে দূরে ফেলে দেই, তাহলে মনে হয় না যে খুব বেশি উপকৃত হবে সরকার। এবং এই সরকার কে টিকে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ, পুরো দেশবাসীর জন্য চ্যালেঞ্জ, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে সবার জন্য চ্যালেঞ্জ। সুতরাং আমরা আলোচনা করব, সমালোচনা করব। এই আলোচনা সমালোচনার মাধ্যমেই আমরা চাইবো এই সরকারকে আমরা সঠিক রাস্তায় রাখতে। আশা করি এই বৈষম্য এবং উনি মন্ত্রী বলেছেন যে 2 দিনের মধ্যে এটাও পৌঁছে দেওয়া হবে। আসলে এই যে বৈষম্যটা তৈরি আপনি করলেন, এই যে আলোচনাতে চলে আসলো, এই আলোচনার চাপে আপনাকে সিদ্ধান্ত নিতে হলো 2 দিনের মধ্যে পৌঁছে দিতে হবে। সেটা দেন অথবা না দেন, কিন্তু